এই জেলা হেডকোয়ার্টারের এই বাজারটা রাজবাড়ি বাজার, এই বাজারে কোনো কমিটি নাই, সমিতি নাই, সংগঠন নাই। এতক্ষণ ধরে আমি কথা শুনছি, আমার বাসায় ব্যবসায়ী আপনারা যারা আছেন তারা নানা সমস্যা নিয়ে আমার কাছে যান, আমি সেখানে শুনি। রাজবাড়ি পৌরসভার আমি চেয়ারম্যান ছিলাম 15 বছর। সেই সুবাদে রাজবাড়ি বাজারের প্রায় প্রত্যেকটা মানুষকে আমি চিনি এবং রাজবাড়ি বাজারের অলিগলি পথঘাট দোকান কোন দোকানে কে বসে এটা মোটামুটি আমার জানা। তারপরেও আসলে বাজারের সঙ্গে আমাদের একটা গ্যাপ হচ্ছে, একটা দূরত্বটা হচ্ছে রাজনৈতিক কারণে। এই যে গত 17 বছর বলা যায় যে আমি বাজারে খুব একটা আসি নাই, মানে আসার কোনো পরিবেশ ছিল না। কি অবস্থা হচ্ছে আপনারা সবাই যোগ্য মানুষ, এখানকার ব্যবসায়ী, আপনারা খুব ভালো জানেন। কিন্তু এই 17 বছরে আর ক্যামেরাম্যানরা একটু ছবি তুলবে, বসে দেখা হয়। গত 17 বছরে এই আসা যাওয়া না থাকার কারণে অনেকের সঙ্গে অনেকদিন দেখা হয় না, কথা হয় না। রাজবাড়ী শহরের এবং বিশেষ করে বাজারের নানা বিষয় নিয়ে আলোচনা করার আসলে আমাদের কোনো সুযোগ ছিল না। ফলে আজকে এই কয়েকদিন আগে আমি আপনাদের বাজার ব্যবসায়ী যারা আছেন বেঞ্জিন সহ আর আমি তাদেরকে বললাম যে আমরা একটা মিটিং করি, সেই মিটিংয়ে আমরা একটু আলোচনা করি বাজারে কি করা যায়। বাজারে একটা কমিটি, আমি যখন প্রথম পৌরসভার এমপি হলাম তার আগে এখানে যদি আমি ভুল না করি এই জন্য সভাপতি ছিলেন বাচ্চু কন্ট্রাক্টর নামে এক ভদ্রলোক ছিল, তিনি এইখানে ওদের সেক্রেটারি ছিলেন। তারপরে 12 বছর এইখানে রাজবাড়িতে আর ইলেকশন হয় নাই। ওই কমিটি মোল্লা সভাপতি আর বাচ্চু ভাইস সেক্রেটারি, মোল্লা সভাপতি, বাচ্চু ভাইস সেক্রেটারি বসেন না, আপনারা বসেন। তো 12 বছর নির্বাচন হতো না। আমি এমপি হওয়ার পরে এইখানে কিন্তু একটা সভা রাখছিলাম 2001-এর পরে মিটিং ডেকে। আমি সেদিনও কিন্তু সবাইকে বললাম যে আপনারা একটা কমিটি করেন। আমার নিজের একটা ঘর আছে, আমার আব্বা এখানে দীর্ঘদিন যাবৎ মানে ডাক্তারি করছে এবং সেই সময়তে আমিও একটা মোটামুটি কাজের না হলেও কাজের ব্যবসায়ী। কেমন ব্যবসা তো আমি বুঝি না, বুঝছেন না। সেই জন্যে আমি তখন বলছিলাম যে একটা কমিটি করেন, সেখানেও অনেক লোক ছিল এইরকম। সেখানেও একটা মিটিং করে আমরা বললাম যে একটা কমিটি করেন, একটা নির্বাচনের ব্যবস্থা করে দেন। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হলো একটা নির্বাচনের, এবং সেই নির্বাচন হলো, সেই নির্বাচনে আমি যদি ভুল না করে থাকি আমাদের আব্দুল মতিন মন্ডল, মতিন ভাই, তিনি সভাপতি হলেন আর কবির ভাই সেক্রেটারি হলেন। আমার কাজ ছিল নির্বাচনটা যাতে হয়, কিন্তু আমি কোনো বাজারে কারো কোনো দোকানে গিয়ে কাউকে কিন্তু বলি না যে অমুককে ভোট দেন, অমুককে দিয়ে দিন, এটা আমার কাজ না। সেই নির্বাচনটা হয়েছে। সেই নির্বাচন হওয়ার পরে 2006 সালে তো আমরা গেলাম ক্ষমতা থেকে। তারপরে দীর্ঘদিন এই রাজবাড়ি বাজারে আর নির্বাচন হলো না। 2000 কত সালে, 10 সালে
আমি বাজার ব্যবসায়ীদের বললাম যে আমার যদিও হাতে ক্ষমতা ছিল না, এমনি ছিলাম না, আমি তখন কিন্তু কেরামত ভাইকে বলছি, সেরাদতকে বলছি যে বাজারে একটা নির্বাচন করা দাও, তাহলে বাজারে একটা কমিটি হবে। তো সেই নির্বাচনের একটা আয়োজন করা হলো। নির্বাচন যেদিন হবে তার আগের দিন শুনলাম যে হাইকোর্টে একটা রিট, হাইকোর্ট এই বিষয় এই নির্বাচন বন্ধ করতে হবে। কেন? আমি আজকেও এখনো আমি মাথার মধ্যে আনতে পারি না যে কেন হাইকোর্টে রিট করে এই বাজার সমিতির নির্বাচনটা বন্ধ করা হবে। মানুষ রিট করে, মামলা করে, জমি জাতি নিয়ে সমস্যা, নয় মারামারি মাথা ফাটাফাটি নিয়ে সমস্যা, ছাগল নিয়ে সমস্যা, গরু নিয়ে সমস্যা, জমির আইন নিয়ে সমস্যা, মালিকানা নিয়ে সমস্যা, টাকা পয়সা নিয়ে সমস্যা, কোনো না কোনো সমস্যায় মানুষ আদালতে যায়, মামলা করে। কিন্তু ব্যবসায়ী সমিতির একটা নির্বাচন হবে, সেই নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট করা হলো কেন? আমার মাথায় আজও ঢোকে না। সম্ভবত এরাদতের একটা ছেলে, সে নাকি রিট করছে। তখন এরাদতের সাথে আমার সম্পর্ক ভালো। আমি তাদের বললাম এটা কি হলো? আছে অনেক ব্যাপার। অনেক ব্যাপার কি? বাজারের ব্যবসায়ীরা একটা সংগঠন করবে, সেখানে অনেক ব্যাপার, কি ব্যাপার আমার মাথায় ঢোকে না। ওই লিট হয়ে আজকে পর্যন্ত বদ্ধ, কমিটি নাই, দায়িত্ব নাই। এখন কমিটি নাই, বাজারের মধ্যে হাঁটু পানি, কে বলবে পৌরসভায় যায়। এখন কমিটি নাই, ভেড়ালা সেই জমা করে দেয়, টাকা দিয়ে দিল, মানে একটা জরিমানা করে দিল। এখন বাজারে কমিটি নাই, পুলিশ নাকি ঈদের আগে দোকান থেকে চান্দা তুলে, আমি একটা ইয়ে পাইলাম, কাগজ পাইলাম, লিখছে কি শ্রদ্ধেয় চিঠি, শ্রদ্ধেয় বড় ভাই, প্রতি রমজানে ঈদের আগে পুলিশের নামে বাজার থেকে টাকা উঠানো হয় না কি? জাকি সেই টাকা আমরা কিসের জন্য দিব? সরকার থেকে পুলিশের বেতন বোনাস দেওয়া হয়, ব্যবসায়ী ও জনগণের নিরাপত্তার জন্য। প্রত্যেক কাপড় ব্যবসায়ীর কাছ থেকে 200 থেকে 500 টাকা, দোকান থেকে, বড় দোকান থেকে 2000 থেকে 4000 টাকা পর্যন্ত নেওয়া হয়। এই 15-16 বছর যাবৎ আমরা উচ্চ টাকা দিয়ে আসছি। এবারও কাজী ইরাদতের আলীম করা পকেট কমিটি উক্ত টাকা ব্যবসায়ীদের নিকট থেকে উত্তোলন করেছে। এই অবস্থায় পুলিশ কত টাকা পায় বা ওনারা কত টাকা খায় তা আমরা সঠিকভাবে বলতে পারবো না। ইম্পর্টেন্ট কথা হলো, উল্লেখ্য যে বাজারের ব্যবসায়ীদের পক্ষে কথা বলা কেউ না। এখন এই একটা ডিলিং লাইসেন্স বাতিল করার দাবি আসছে। তারপরে এই যে খাজনা, পৌরসভার খাজনা নিয়ে গ্যাঞ্জাম, এগুলো নানা কথা নিয়ে কে আপনার পক্ষে কথা বলবে? কে আপনার পক্ষে কথা বলবে? আপনার তো কোনো প্রতিনিধি না, আপনার তো কোনো কমিটি না। আপনার পক্ষে কে ডিসি সাহেবের সাথে কথা বলবে, এসপি সাহেবের সাথে, ওসি সাহেবের সাথে কথা বলবে, ভ্যাটালাদের সাথে কথা বলবে? কে বলবে? নাই। যত বড়
প্রতিষ্ঠানই হোক না কেন তার একটা নেতৃত্ব থাকতে হয় না? নেতৃত্ব নাই, সুতরাং এই সমস্যা। দেখেন একটা কথা বলি, আপনাদের হাতে সময় আছে, একটা কথা বলি, এই প্রতিষ্ঠান করার ব্যাপারে আমার আগ্রহ কেন? এখানে যেন কে বললেন যে আমার উপর যাতে চাপ কমে সেই জন্য না, আমাদের তো চাপতেছে মানুষ বাজারে, মানে বাসায় আমার হাঁটার কায়দা নাই, দুনিয়ার পাবলিক, বুঝতে পারছেন? বালিয়াকান্দির থেকে এক মহিলা, মানে দেশের এই অবস্থা, এখন ওই চান্দার একটা জায়গা লাগবে, খুঁজে টুজে মোটামুটি আমারে পাইছে, বুঝছেন? বালিয়াকান্দির থেকে এক মহিলা আসছে, বয়স, সে আমারে বলতেছে বাধা আমার ঘরে ঢেলে, তোমার ঘরে আমি কি করবো? তো তুমিও ঢেলেও, কয় না আমি পারি না। এ শুনতে হয় আমাদের, ধরেন কেউ এসে কয় আমি স্ত্রীর গন্ডগোল, হয় আপনার ভাই 1 মাস বাড়ি আসে না, রাগ করে চলে গেছে, কালকে আমি কি করবো? আপনি কি কয়াতেন? এর থেকে শুরু করে মার্ডার কেস পর্যন্ত আমাদের কাছে, আমাদের টেবিলে আছে, সব আমাদের শুনতে। এই শুনে আপনি কত সমস্যার সমাধান করবেন? আমি শুনি রাত 1টা 2টা পর্যন্ত শুনি, সকাল থেকে বিরামহীন ভাবে আমি মানুষের সমস্যা শুনি, সমাধান করার চেষ্টা করি, সাহায্য করার চেষ্টা করি। কিন্তু কথা কি জানেন? কথা হচ্ছে যে একটা সমাজে এই যে ছোট ছোট সংগঠন, পেশাজীবীদের সংগঠন, এগুলো যদি না থাকে তাহলে সমাজটা ঠিক থাকে না। আপনার এই ব্যবসায়ী সমিতির যদি একটা কমিটি থাকে, ব্যবসায়ীদের মধ্যে নানা সমস্যা তৈরি হয়, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়, সেটা কিন্তু তারা বসে সমাধান করতে পারে। আপনার মনে করেন বাস শ্রমিক, খেয়াল করেন, বাস পরিবহন শ্রমিকদের আমি কমিটি করে দিচ্ছিলাম, ওদের ইউনিয়ন। কেন? ওরা যাতে একটা শৃঙ্খলায় থাকে, ওরা যাতে একটা নিয়মে থাকে, সেই কমিটি করে দিলাম, ওদের অফিস করে দিলাম রেলগেটে। রিক্সাওয়ালাদের কমিটি করে দিলাম, ওদের যাতে একটা, ওদের অফিস করে দিলাম, যাতে ওরা শৃঙ্খলার মধ্যে থাকে। কিন্তু গত 17 বছরে আপনি খোঁজ নিয়ে দেখেন, এই সড়ক পরিবহন শ্রমিকদের নির্বাচন হয় না। নির্বাচন হয় শেখ হাসিনা যেরকম নির্বাচন করে ওই রকম কেউ ঠিক হয় না, জিতে না, বুঝছেন না? আশ্চর্য কথা, ওদের 2টা বাস কিনে দেওয়া হয় যাতে শ্রমিকদেরকে সাহায্য করতে পারে। শ্রমিকরা তো গরিব, ওদেরকে সাহায্য করার জন্য 2টা বাস, ওখান থেকে যা আয় হবে সেই আয় দিয়ে যদি কোনো শ্রমিক বিপদে পড়ে তাকে সাহায্য করতে, সেই বাস বিক্রি করে ফেলে, অফিসের নিচের তলা ভাড়া দিল। নির্বাচন হলো না, শ্রমিকরা আমার কাছে এসে কান্নাকাটি করে, ভাই এই ইউনিয়ন দিয়ে কি করবো? এখন আমার কাছে আসে, যদি শ্রমিকদের সংগঠনটা ঠিক থাকে তাহলে ওরা একটু সাহায্য পায়, একটু সহানুভূতি পায়, একটু সহযোগিতা পায় না। আপনি দেখেন বাস মালিক সমিতি আমাকে এই 5 তারিখের পরে মালিক সমিতির সব মালিকরা এসে ভাই আপনি এটা সভাপতি হন। এরা তো সভাপতি দিল, আমি বললাম আমার তো বাস নাই, আমি কেমনে সভাপতি হব? হয়তো কায়দা ওরা করবা নেই। আমি বললাম কি কায়দা করবে? বলে এরা তো তোমার জন্য যে কায়দা করছিলাম ওই কায়দা করে দেওয়া না, এরা তো তোমার তো বাস ছিল না, আমরা কায়দা করছি। আমার তো মাথায় ঢোকে না যে কেন ওই বাস মালিক সমিতির সভাপতি আমাকে হতে হবে। কি কাম ওই জায়গায় আমার? ওখানে কি আছে? সোনা দানা হীরা মানি মুক্তা,
কি আছে আমি বলতে পারবো না, ওই কারণ নির্বাচন হয় না দীর্ঘদিন। এইবার আমি আসলে পরে গেলাম, ভাই আমি সভাপতি হবো না। ভাই কয় আপনার বাইরে দেন। আমি গেলাম ফুররুম ভাই, ভাই হ আপনার বাইরে দেন। আমি আমার বাইরে তো বাস নাই, ভাই আপনার বনে দেন। আমি গেলাম আর আগে না, খানিক পরে তো কইতে পারো যে ভাবিয়ে দেন, সভাপতি বানাই বলেন না। আমি গেলাম এগুলো তো হবে না আমার পরিবারে, আপনারা করেন, আপনারা করেন। আমি ডিসি সাহেবকে বলে দেবো, এসপি সাহেবকে বলে দেবো, একটা নিরপেক্ষ ভোট করবেন। সেখানে আমি কোন বাসের মালিককে বলবো না যে তুমি অমুককে ভোট দাও। সেই ভোট তারা করছে কয়দিন আগে। সেই বাস মালিকদের একটা সুষ্ঠু নির্বাচন হয়ে তারা একটা সংগঠন করছে কয়দিন আগে। শ্রমিকদেরকে নিয়ে বসে দফায় দফায় মিটিং করে তাদের ইউনিয়ন অফিস তালা মারা বন্ধ। এই গত সপ্তাহে আমি খুলে দিচ্ছি এবং 3 মাস টাইম দিচ্ছি যে 3 মাসের মধ্যে একদম পরিষ্কার নিরপেক্ষ একটা নির্বাচন করে শ্রমিকদের একটা সংগঠন করো বলে দিচ্ছে। এইরকম প্রত্যেকটা সংগঠন যদি ঠিক থাকে তাহলে তো সমাজের ভারসাম্য থাকে, নাহলে তো বিশৃঙ্খলা সব জায়গায় লেগে যাবে, লাগবে না? কয়টা আপনি একা মানুষ সামাল দিবেন বলেন? কঠিন। এই যে অটোওয়ালাদের আপনি বলেন তো, এই যারা অটো কিনছে তারা মনে করেন যে ওই সমিতি থেকে লোন নিয়ে, এনজিও থেকে লোন নিয়ে, কিস্তি দিয়ে নানা রকম ভাবে জমি জমা বেঁচে বেঁচে একটা কিনছে। এখন পৌরসভা থেকে তাদের ধরা হয়েছে 45 টাকা, 45 টাকা প্রতিদিন পার ডে। 5ই আগস্টের পরে আমি রাস্তা দিয়ে আসা যাওয়া করি, এই অটো ড্রাইভার আমার ভাই 45 টাকা দেওয়া তো বিরাট ব্যাপার। আর আমার কাছে আপনার কাছে কারো কাছে হয়তো 45 টাকা 50 টাকা কোনো ব্যাপার না, কিন্তু ওরা তো সকাল থেকে রাত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে টাকা আয় করে। ওর বাচ্চা বসে থাকে আমার বাবা কখন ফিরবে, 1-2 কেজি চাল নিয়ে। তার কাছ থেকে 45 টাকা পৌরসভায় যদি চেয়ারম্যান ছিল এই আগে মাঝখানে, এরা 45 টাকা। আমি বলছি 1লা বৈশাখের থেকে ঠিক করে দেব। আমি প্রশাসককে বললাম আপাতত কিছু কমায় নেন, সেটা হলো 25 টাকা। আমি বললাম 1লা বৈশাখ থেকে কিন্তু এটা কমাতে হবে। তো 1লা বৈশাখে প্রশাসক সাহেব কিছু বুঝলো না, পুলিশ নিয়ে ম্যাজিস্ট্রেট নিয়ে টাকা তুলতে গেল। আমি বললাম থামেন, এবং থামায় আমি ডিসি অফিসে বসে মিটিং করে সেটা 12 টাকা করে দিলাম। 45 টাকা থেকে 12 টাকা। আমারে দুপুরবেলা একজন এসে টের পায় নাই, বাইরের এক অফিসার আমারে দুপুরবেলা এসে বললো যেদিন মিটিং, স্যার কিছু মনে করেন না, আপনার দল চালাইতে তো টাকা পয়সা লাগে। তো যেদিন ডিসি অফিসের মিটিং হলো তার খানিক আগে আমার বাসায় এসে বলে, স্যার আপনি তো বাটি টাটি করেন, বাটি করতে তো পয়সা টয়সা লাগে। তা তো লাগে, পয়সা তারা কাম হয়। স্যার আপনারে আমরা 30 লাখ টাকা দিয়ে দেবানে কাজ হয়, আপনি 25 টাকা করে দেন। এগুলো তোমার বাড়ি কোথায়? এগুলো যাও, তুমি যাও। বুঝে পড়ে নেই। তো পরে আমি চিন্তা করলাম যে 30 টাকা বললো কত টাকা, আপনি 45 দিয়ে গুণ দেন তো 30 দিন, হেডারে 12 মাস দিয়ে গুণ দেন তো 3 কোটি টাকার উপরে হবে, প্রায় 2-2.5 কোটি টাকা এই গরিব অটোওয়ালাদের কাছ থেকে নিয়ে যান। আপনি একজন সমাজের রাজনৈতিক ব্যক্তি হিসাবে আপনার দায়িত্ব
দায়িত্ব যাতে আপনার দ্বারা আপনার কোনো সিদ্ধান্তের প্রেক্ষিতে এইখানে গরিব মানুষ যাতে কষ্ট না পায়, তাই না? এইটা আমি বলছি এই কারণে যে আজকে আপনাদের প্রত্যেকটা সংগঠনে যদি সমিতি থাকে, ওদেরও সমিতি নাই, প্রত্যেকটা সংগঠনে যদি সমিতি থাকে, সংগঠন থাকে, তাহলে তারা কিন্তু এইটা নিয়ে দর কষাকষি করতে পারে, কথা বলতে পারে, তাহলে এটা কিন্তু কমতে পারে। তো রাজবাড়ী বাজারে আমি আপনাদের সেই জন্য আজকে এখানে আহ্বান করছি যে আপনাদের এখানে সমিতি নাই, কমিটি নাই, সংগঠন নাই, এইটা তো মান সম্মানেরও ব্যাপার। যে মাঝে মহোদয় কমিটি থাকে, রাজবাড়ী শহরের এই প্রধান মার্কেট, এত বড় মার্কেট, তার কোনো কমিটি নাই, তার কোনো সংগঠন নাই। তো রাজবাড়ী বাজারের যে ব্যবসায়ী, বাগা বাগা ব্যবসায়ীরা আসমানের দিকে তাকায় থাকে, কি করব কি করব, নাকি? আপনাদের তো দায়িত্ব আছে, ব্যবসায়ীদের দায়িত্ব আছে এইখানে একটা সংগঠন করা। তারও দেখে যদি তাকায় থাকেন, কবে কবে আসবে, কবে তারপরে করব, এইটা করলে তো হবে না। নিজ দায়িত্বে যারা এখানে আছে, সামনে পিছনে ডানে ব্যবসায়ী যারা, তাদের তো দায়িত্ব আছে যে তাদের সংগঠনটা তৈরি করা। এখন হাইকোর্টে মামলা, একটা ভালো যুক্তি, ভাই এই সমিতির নাম ছিল রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতি, রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতি। হাইকোর্টে মামলা আছে রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতি, দীর্ঘদিন 10 সালের থেকে শুরু করে আজকে হলো 14 বছর, হ্যাঁ 25 বছর, 15 বছর। এই 15 বছরে যেহেতু এটা কোনো সিদ্ধান্ত হয় না, এবং ওই ছেলেটা এখন বোধহয় জেলে, সম্ভবত ওর তো উচিত ছিল বের হয়েছে এই 5 তারিখের পরে পরপরই এই মামলাটা প্রত্যাহার করে নেওয়ার জন্য। এগুলো পালাইছে কোথায়, এখন নাকি শুনলাম ধরা পড়ছে, জেলে আছে। এখন আমি আপনাদেরকে বলছি এক কাজ করে, তাহলে রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির বদলে রাজবাড়ী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি তৈরি করে আরেক নামে, ওইটার একটা নির্বাচন দেন, তাতে আইনগত কোনো অসুবিধা থাকে না। কল্যাণ শব্দটা তো ভালো, যে কল্যাণ শব্দটা হচ্ছে যদি ব্যবসায়ীদের একটা কল্যাণ করতে হয়, তাহলে একটা ব্যবসায়ী বিপদে পড়ল, তারা সাহায্য করবেন না। যদি একটা কমিটি থাকে, একটা ছোট ব্যবসায়ী, একটা দরিদ্র ব্যবসায়ী একটা বিপদে পড়তে পারে, তার মেয়ের বিয়ে নিয়ে, তার অসুখ বিসুখ নিয়ে, আপনি তার সাহায্য করবেন না? সেই সাহায্য করার জন্য তো একটা কমিটি দরকার। সেই কমিটিটা আপনারা কেন করেন না? সেই কমিটির কথা আমাকে আবার ঘুরে ফিরে 17 বছর পরে আজকে আপনাদের বলা লাগলো, এই দুঃখ রাখার জায়গা আমার নাই। দেখেন, আমি 89 সালে যখন প্রথম চেয়ারম্যান হইলাম, বুঝছেন, তখন তো আমার বাচ্চা স্বল্প বয়স, আমরা ইউনিভার্সিটিতে লেখাপড়া শেষ করে আসছি, মানুষে আমার ভালো রকম করে কিন্তু চেনে না। এই খলিফা পড়ছি, তখন এই বিল্ডিং টিল্ডিং ছিল না, এই কাদা মাটি টাটি এই অবস্থা। তা আমি দাঁড়াইছি, দুলাল বলল, আমাদের বন্ধু বান্ধব লোকজন সবাই আমাদেরকে ভালোবাসত, দাঁড়াইলাম। তো দাঁড়াইতে আমরা তো অত পরিচিত ছিলাম না, তাই গল্প করি। গল্পটা হইল যে আমি দাঁড়াইছি, ইলেকশন লাগে গেছি শীতকাল, তা আমি আপনার আমি দাঁড়াইছি, আবুল পাটালি সাহেব দাঁড়াইছে, তারপরে আপনার বাচ্চু মাস্টার দাঁড়াইছে, এরা সব দাঁড়াইছে, সব বাঘা বাঘা আটকান মিয়া, এরা সব কেউ বাঘ, কেউ হাতি, কেউ সিংহ, তার মধ্যে আমি আসলাম ছোট মানুষ। এখানে আমার জ্ঞাতি গোষ্ঠী আছে, কয়েকটা তৈরি গোষ্ঠী, আবার এই যে কি এটা দোলা গোষ্ঠী, এই যে ত্রিপুরি, ওইটা ডাহাই না। আমি তো কিছুই না, আমি তো এই গ্রুপে পড়ি না, ওই গ্রুপেও পড়ি না। আর আমার এখানে কোনো আত্মীয় স্বজনও নাই, আমার এখানে কোনো দাদা মামা, এটা জ্ঞাতি গোষ্ঠী চায় না যে শহীদ ভাই গেড়ে আছে, আমাদের বকুল গেড়ে আছে, জ্ঞাতি গোষ্ঠী। জ্ঞাতি গোষ্ঠী তো আমার নাই, আমি সিঙ্গেল একলা। আমার বাপ নিজের একটা ভদ্রলোক, সাদা সিধা মানুষ, কেমন
তারা কোনো আত্মীয় স্বজন এখানে নাই, বহু কষ্টে একটা বিয়ে করছিলাম এই জায়গায়, তাদেরও কোনো আত্মীয় স্বজন নাই, বুঝছেন? আর আমার বড় ছেলে বিয়ে করতে, বড় ছেলে ওদের দেখলাম 2-4 ঘর আত্মীয় আছে। বেসিক্যালি আমার এখানে ওই আত্মীয় বলতে যাও না, এটা কিছু নাই। আমি দাঁড়াইছি 89 সালে ভোটে, পাত্রী মাস্টার ক্যান্ডিডেট, এরা সব ক্যান্ডিডেট। সকালবেলা আমি যাচ্ছি আপনার ইয়ে দিয়ে বেগুন বাগান দিয়ে, তখন ওইটা ইটের রাস্তা, ভাঙা রাস্তা। তো ওইখানে ওই পাত্রী মাস্টারের পাত্রী মাস্টারের সম্পর্কে চাস্তু ভাই, উনি শীতকালে তো রোদ করছে, রোদের মধ্যে বসে পাতা চাষতেছে, পাতা বলেন তো, পাতা বাঁশের পাতা, পাতা চাষতেছে বসে। আমি ওইখান থেকে যাইতেছি, আমি বললাম কি খবর কাকা, কি অবস্থা? তো তুই তোর সারের জন্য কাম করতেছিস তো? আমার একটা গান ক্যান্ডিডেট, তুই তোর সারের জন্য কাম করতেছিস তো? আমি বল কয়েকটি জবাব বললো আমার চিনতে চাইলাম, তো জবাব বললো আমার ছেলে না, ওই দিকটা সারাদিন আড্ডা মেরে বেড়াই, ব্যাডমিন্টন খেলে বেড়াই, তো জবাব বললো আমার ছেলে না। তা আমি গেলাম যে কয়েকটি সারের জন্যই তো দেখেছি, আমি তো আমার কামে যাচ্ছি ভোট। আমি গেলাম কোন কি সারের জন্যই তো ভোট দেখেছি, তাই এবার গেল তো সারের জিতে চাই। সারের তো জিতেবো, কিন্তু যে সাল বাল খয়ম খয়ম দাঁড়াইছে, এর কি করা যায়? তো মুখ টুক খারাপ করে দিলে ওই সব সাল বাল গেঁদা সাল বাল মুখতে দুর্গন্ধ নেই, লাভটিকে ওরা আসতে পারি বুঝলেন না? আমি গেলাম প্রাইভেট, আমার লাভটিকে আসতে পারি। আমি চিন্তা করলাম যে বাবা কাকা আমার ছিল না, আমি খারাইছি ভোটে, আমার কি দশা হবে, বুঝছেন? আমি আর গেলাম না, ফিরে আসলাম। এখানে এসে মতিন ভাই, জন্টুদা আর মা, আমাদের মণি ভাই ছিলেন, হীরা ভাই, এই সবার ডাকলাম, তাকে বললাম কাহিনী তো এই আমারে বাবা মোল্লা ছিল না, আমি গেলাইছি ভোটে, আমার তো অবস্থা টাইট। তখন সিদ্ধান্ত একটা কাজ করবো, একটা মিটিং দাও। এই খলিদাপতি তখন বড় ছিল, সেখানে আমরা কথা বলি। সেদিন এইখানে মিটিং দেওয়া হলো এবং আমি এইখানে দাঁড়ায় 3 ঘন্টা বক্তৃতা করলাম। এই 3 ঘন্টা প্রচুর লোক হয়েছিল, হাজার হাজার মানুষ। আমাদের সমস্ত কর্মীরা মানুষের বাড়ি বাড়ি যায় বলতে, ভোট দেন আর না দেন, খোয়েম ভাই কি কয় শুনে যান। হাজার হাজার মানুষ, দেখা যায় না। 3 ঘন্টা বক্তৃতা দিলাম, আমার জীবনের সবচেয়ে লম্বা বক্তৃতা। এবং এই বক্তৃতায় আমি সেদিন বললাম নেতৃত্ব কি, লিডারশিপ কি। একটা এলাকায় শক্ত পোক্ত নেতৃত্ব না থাকলে ওই এলাকা তৈরি হয় না, ওই এলাকার উন্নতি হয় না। এই গোত্র রাজনীতি, জুলাগারিস্তার রাজনীতি, এইগুলো যে একটা ভোটকান্তি রাজনীতি, আমি সেদিন বোঝাতে সক্ষম হয়েছিলাম। ইলেকশন আসলে তুমি আমার তৈরি ভাই, ইলেকশন আসলে তুমি আমার দুলা ভাই। নো, আমরা মানুষ হিসাবে আমরা বুঝতে চাই যে কোন কাজটা ঠিক। এর উপরে আমি 3 ঘন্টা বক্তৃতা করলাম। এই আমার কথা শুনে মানুষ সেদিন কাঁদছে, হাসছে। ওই নির্বাচনের ওই মিটিং এর পরের দিন থেকেই কিন্তু পরিস্থিতিটা পরিবর্তন হয়ে গেল। কেন আমি পরের দিন সকালবেলা এই জায়গায় সেলুনের দাড়ি কাটতে গেছি। তো ওই দাড়ি যে যিনি কাটেন উনি আমারে বলতেছে যে ভাই আপনাদের তো ভোট দিতে চাইছিলাম, আপনার বক্তৃতা শুনে কালকে কাঁদছি এবং আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা আপনাকে ভোট দেব। ওই এক মিটিং এ সমস্ত পরিস্থিতিটা উল্টে গেল। মানুষ বুঝলো যে আসলে কোনটা ঠিক কোনটা বেঠিক, কি করা উচিত। এবং ঠিক লিডারশিপ নেতৃত্বটা যদি আপনি সামনে না নিয়ে আসেন তাহলে সেই এলাকার উন্নতি নেই। আমি কারো বিপদ করবো না, আমি কারো নামে কিছু বলবো না। আমাদের কেরামত ভাই ধরেন 6 বার এমপি থাকে। আমি মাঝে মাঝে বলি যদি উনারা
6 বার এমপি থাকলে তো এই রাজবাড়ি অন্যরকম হয়ে যাওয়ার কথা। কিন্তু আমি ওনারে একদিন বলছি যে যদি একটা বটের গাছ লাগাতেন, সেই বট গাছটা যদি এই 5-6-30 বছরে বড় হতো, তাহলে সেখানেও উত্তপ্ত রোদের মধ্যে কোনো পথিক সেই বটের ছায়ায় দাঁড়ায় বলতো যে আমার প্রাণটা জোড়ায় লাগান নাই। সুতরাং বুঝতে হবে যে আজকে যদি আপনি নেতৃত্বকে আপনি মানে আকারে বুদ্ধি বিবেচনা যুক্তি দিয়ে প্রতিষ্ঠিত করতে না পারেন, এলাকার উন্নতি হবে না। এই রাজবাড়ি কিন্তু একটা পকেটে পড়ছে। পকেটে পড়ছে কি জানেন? ধরেন আপনি চট্টগ্রাম সিলেট যদি বাদ দেন, 2004 সালে আমি একটা বক্তৃতা করছিলাম রেলগেটে, যদি বাদ দেন তাহলে এইখানে আপনি দেখবেন পদ্মা ব্রিজ চলে গেছে ওই দিক দিয়ে খুলনা, ওই দিক দিয়ে উত্তরবঙ্গে চলে গেছে হলো আপনার যমুনা ব্রিজ। আমরা কিন্তু ফাঁকে পকেটে পড়ে গেছি। এইখানকার কোনো উন্নতি হবে না, এই জায়গার উন্নতি হওয়ার কোন সম্ভাবনা নাই। 30 বছর আগে আমরা পদ্মা সেতুর জন্য লড়াই করছিলাম। আমরা 30 বছর আগে আমরা মনে করলাম যদি পদ্মা সেতুটা করতে পারি, ঢাকার সঙ্গে যদি যোগাযোগটা ঠিক হয়, তাহলে আমাদের এই এলাকায় একটু অন্যরকম হয়ে যাবে। যখন পদ্মা সেতু নিয়ে আন্দোলন করলাম, রেল রক্ষা ও পদ্মা সেতু বাস্তবায়ন সংগ্রাম কমিটি তৈরি করছিলাম, সেই কমিটির আমি আহ্বায়ক ছিলাম। এইটা নিয়ে প্রচুর মিটিং করছি, মিছিল করছি, আপনাদের মনে থাকার কথা, হরতাল পর্যন্ত করছি, হরতাল। তখন খুলনা একটা বড় বিভাগ, বরিশাল একটা বড় বিভাগ, ফরিদপুরের ওই পাট, আপনার ঢাকার ওই মুন্সিগঞ্জ এক হয়ে গেল। শেখ হাসিনা ওইদিকে পদ্মা ব্রিজ চাই। আপনাদের মনে আছে কিনা আমরা একটা দৌলতদিয়া ঘাটে খুব বড় জনসভা করলাম, এরকম রাত্রে। পরের দিন শেখ হাসিনা একটা স্টেটমেন্ট করলো পত্রিকায় যে দৌলতদিয়ায় যদি পদ্মা সেতু হয়, আমি বেগম জিয়া রাজবাড়ি নিয়ে আসছিলাম, উনি ঘোষণা দিচ্ছে আমরা এখানে কারিগরি পরীক্ষা নিরীক্ষা করেছি, ইঞ্জিনিয়ারদের নিয়ে আসছি, আপনার বিভিন্ন কনসালটেন্টদের নিয়ে আসছি, এনে পরীক্ষা নিরীক্ষা করে এইটা কত টাকা লাগবে, কে টাকা দেবে, কি হবে, সবকিছু ঠিক করে ফেলছিলাম। যখন দৌলতদিয়া আমরা জনসভা করলাম, পরের দিন শেখ হাসিনা একটা স্টেটমেন্ট করে বলল যে রাজবাড়ির দৌলতদিয়া পাটুরিয়ায় যদি পদ্মা সেতু হয়, তাহলে পরে আমি লং মার্চ করব এবং তাহলে রক্ত গঙ্গা বয়ে যাবে। ইন্টারেস্টিং জিনিস হলো, তখন আওয়ামী লীগকে আমি বারবার বলছি, দেখেন এটা আমাদের স্থানীয় আন্দোলন আছে, একসাথে করি। হাসিনা যেহেতু ওইদিকে চাইল, তখন আওয়ামী লীগের এই টোটাল বেল্টের আওয়ামী লীগের লোকজন মুখে তালা দিল, কোনো কথা বলল না। আমি পড়ে গেলাম একলা, দুইটা বিভাগ, ফরিদপুর মুন্সিগঞ্জ, টোটাল ওই বৃহত্তর এলাকার একটা চাপে পড়ে পদ্মা ব্রিজ কিন্তু আর করতে পারলাম না। পদ্মা ব্রিজ চলে গেল ওই দিকে। এখন আপনি মনে করেন, আমি চিন্তা করি পদ্মা ব্রিজ যেহেতু ওই দিকে চলে গেল, আর ওই দিক দিয়ে যমুনা গেছে, যমুনা ব্রিজ, রাজবাড়ি পড়ে গেছে পকেটের মধ্যে, এই রাজবাড়ির আর উন্নতি হওয়ার কোন চান্স নাই। দিনে দিনে এই জায়গাটা আরো দরিদ্র হবে, আরো দরিদ্র হবে। এখন এই 30 বছর আমি কিন্তু ভাবছি আপনাদের একটা আশার কথা আমি শোনাতে চাই। রাজবাড়ি আমার কাছে বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে ভালো জায়গা হবে, বাংলাদেশের সবচেয়ে উর্বর একটা জায়গা রাজবাড়ি তৈরি করা সম্ভব। সেটা কি জানেন? সেটা হলো ফারাক্কা ব্যারেজ দিচ্ছে, ফারাক্কা বাঁধে কেউ গেছে? হাত তোলেন দেখি, কেউ গেছে নাকি ফারাক্কা? যে 2-1 জন গেছে ফারাক্কা বাঁধে। আমি গেছি দেখতে। ঘটনা কি? ফারাক্কার কারণে আমাদের এই পদ্মা নদী শুকায় একদম চলছে, তাই না?
এবং পদ্মা নদীর থেকে যত শাখা নদী গেছে, খাল বিল, পানি না। ফারাক্কা আমি দেখতে গেলাম, আপনার দেখলে খারাপ লাগবে। ফারাক্কা ব্রিজের ওই পারে পানি, ওরা আটকে রাখে, আর জাস্ট এই পারে পানি না, চল দেখলে আপনার খারাপ লাগবে। ওই পারে পানি আর এই পারে চল। পাকিস্তানের আমল থেকে এই ফারাক্কার অল্টারনেটিভ বিকল্প একটা ব্রিজ করার জন্য একটা চেষ্টা হয়েছে বারে বারে বিভিন্ন সরকারের আমলে, কিন্তু এটা হয় নাই নানা কারণে। এবং বারবার মাটি পরীক্ষা করা হয়েছে, সম্ভাব্যতা পরীক্ষা করা হয়েছে, করে দেখা গেছে এই রাজবাড়ির এই পাংশা এলাকায় যদি পদ্মা ব্যারেজ করা যায় তাহলে পরে বাংলাদেশের এই পানির সমস্যাটার সমাধান হতে পারে। আপনাদের একটা কথা বলি, বাংলাদেশের মোট আয়তনের 37%, 3 ভাগের 1 ভাগের বেশি, 37% জায়গা আপনার এই মানে গঙ্গা ব্যারেজের জন্য ক্ষতিগ্রস্ত। আমাদের ফসল হয় না ঠিক মতো, আমাদের উন্নতি হয় না, আমাদের নদী ভেঙে যায়। 37% না, 1-2% না, কিন্তু 2-4-5% না, 37% জায়গা, মনে রাখবেন 37, 3 ভাগের 1 ভাগের বেশি জায়গা এই ফারাক্কা বাঁধ দ্বারা কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে। এইখানে যদি ব্যারেজটা করা যেত, এই রাজবাড়িতে যদি ব্যারেজটা হতো, তাহলে বর্ষার সময় ওদের পানি ছাড়তেই হতো। সেই পানিটা আমরা আটকায় রাখতাম, সেই পানিটা আমরা রিজার্ভ করে রাখতাম, সেই পানি শুকনো মৌসুমে আমরা ব্যবহার করতাম। তাতে কি হতো, এখানে কৃষিতে একটা বিরাট বিপ্লব ঘটে যেত। কৃষিতে সমস্ত নদী নালা যেখানে পানির সমস্যা, দেখেন প্রত্যেকবার দেখেন বছরে আমাদের পানির লেয়ার কিন্তু নিচে নেমে যাচ্ছে, পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে। পানির অপর নাম জীবন, সেই জীবন ধীরে 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 নিচে নেমে যাচ্ছে। সেই পানি যদি আমরা ধরে রাখতে পারতাম তাহলে পরে আপনার এই পানি দিয়ে আমরা শুকনো মৌসুমে আমাদের এই শুধু রাজবাড়ি না, রাজবাড়ির সাথে 22টা জেলা, রাজশাহী, পাবনা, রাজবাড়ি থেকে শুরু করে খুলনা পর্যন্ত, চাঁদপুর পর্যন্ত 22টা জেলা কৃষি উৎপাদন বেড়ে যেত। আর কি হতো, বিদ্যুৎ তৈরি হতো এখান থেকে, বিরাট বিদ্যুৎ তৈরি হতো। আর কি হতো, আপনার এখানে শিল্প কলকারখানা গড়ে উঠত। আর কি হতো, নদী ভাঙা চিরতরে রোধ হয়ে যেত। আর কি হতো, এইখানে পর্যটন শিল্প গড়ে উঠত, এইখানে মানুষ বড়লোক হয়ে যেত। আমাদের একটা বিশেষ লাভ হতো, অন্য সারা দেশের তো লাভ হতোই, আমাদের লাভটা হতো যে এইখানে পদ্মা সেতু হলে আমরা উত্তরবঙ্গের সাথে আমার যোগাযোগ তৈরি হতো, উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ তৈরি হতো। এই একটা বিরাট বিষয় আমরা ভাবছি, এইটা নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের নানা কারণে মনে হচ্ছে যে এখন যে বাস্তবতা তৈরি হয়েছে, আগে তো ভারত আমাদের গোড়ার থেকে ধরে রাখতো, সুতরাং এখন এই পদ্মা ব্যারেজের বিষয়টা আমরা মানুষের সামনে নিয়ে আসি। সরকারের সঙ্গে আমি কথা বলেছি, আমি বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে কথা বলেছি, আমি বিভিন্ন দূতাবাসের লোকজনের সাথে কথা বলছি, আমি বিভিন্ন এক্সপার্ট যারা ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে কথা বলছি, আমি বহু আপনার এই আমলা বলেন, আপনার অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা বলেন, তাদের সঙ্গে কথা বলছি বিভিন্ন জায়গায়। আমি অন্তত 30টা মিটিং করছি এবং সেই মিটিং এ সবাই একমত হয়েছে যে হ্যাঁ, এইখানে এখন এটা একটা উপযুক্ত সময় যখন এটা পদ্মা ব্যারেজটা তৈরি করা যায়। এবং এই পদ্মা ব্যারেজ তৈরি হলে বাংলাদেশের চেহারা তো বদলাবে, রাজবাড়ির চেহারাটা অন্যরকম হয়ে যাবে।
একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে পদ্মা ব্রিজ। পদ্মা ব্রিজের ডিজাইন করা, কয় টাকা লাগবে সেটা ঠিক করা, পদ্মা ব্রিজের সবকিছু ঠিক করা, পদ্মা ব্রিজের দাবিটাও আমাদের উত্থাপন করতে হবে। আর পাবনারা আমার সঙ্গে যোগাযোগ করছে, তারা বলছে ভাই এটা এরকম উয়াই করে করা যায় না, ওই দিক থেকে আসলে একটা রাজবাড়ি চলে গেল, একটা পাবনা চলে গেল। আমি বললাম সম্ভব, কত টাকা লাগে আমরা হিসাব করছি, টাকা কে দেবে তাদের সঙ্গে যোগাযোগ করছি, কিভাবে হবে, কোন ইঞ্জিনিয়ার করবে যোগাযোগ করছি, সম্ভব। এখানে যদি পদ্মা সেতু হয়, আমি আপনাদের বলে রাখলাম, এখন আমি বিশ্বাস আমার যে আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে এখানে পদ্মা সেতু, পদ্মা ব্যারেজ হওয়া সম্ভব। এই পদ্মা সেতু যদি হয়, আমি 2004 সালে রেলগেটে একটা বক্তৃতা দিছিলাম, ঢাকার থেকে রাজবাড়ির দূরত্ব হচ্ছে 110 কিলোমিটার। এখন পৃথিবীতে ট্রেন চলে 300 কিলোমিটার বেগে, 500 কিলোমিটার বেগে জাপানে ট্রেন চলে। আমি গেছি চায়নায় 350 কিলোমিটার বেগে ট্রেন চলে। লন্ডনে আমি দেখছি নেদারল্যান্ড, লন্ডনে এই সমস্ত জায়গায় 250 কিলোমিটার বেগে ট্রেন চলে। আমাকে ট্রেন চলে একটু চলে না। এবং এই যে পদ্মা সেতুতে যে ট্রেন বসানো হয়েছে, আমি চাইনিজদের সাথে কথা বলছি, ওরা আমাদের বললো দেখেন আপনারা বলছেন আমরা করে দিচ্ছি, এটা তো পুরনো টেকনোলজি, মানে পুরনো ট্রেন ব্যবস্থা, ওইটাই একটু বসে বসে ঠিক করে দিচ্ছি, কিন্তু এইসব এখন পৃথিবীতে চলে না। এখন 300 কিলোমিটার বেগে গাড়ি চলে, এইটা কোনো স্বপ্ন না। আমার হাতে যে মোবাইলটা দেখতেছেন, এইটা 10 বছর 20 বছর আগে আমাদের স্বপ্নের মধ্যেও ছিল না। আজকে এটা ফকিরের হাতেও দেখতে হয়। ফকির ফোন দেয়, 5 তলায় উঠতে পারে না, নিচের তলায় ফোন দেয়, চাটা ফেলা দেয়, মা চাটা ফেলা দেও, আইতে উঠার কায়দা নেয়। এই ফোন 10 বছর 15 বছর আগে কিন্তু আমাদের স্বপ্নের মধ্যেও ছিল না। আজকে সেটা কিছুই না। আজকে 200-300 কিলোমিটার বেগে ট্রেন, এই ট্রেন কিন্তু স্বপ্ন না, এটা চাইনিজদের জন্য কিছু না, হাতের তৈরি। চায়না লক্ষ লক্ষ কিলোমিটার করছে, আমি লক্ষ লক্ষ কিলোমিটার ট্রেন করছে, 350 কিলোমিটার বেগে ট্রেন চলে। রাজবাড়ি থেকে ট্রেন যদি আমরা নিতে পারি ঢাকায় পদ্মা ব্রিজ করে, তাহলে শুনতে আপনার কাছে মনে হইতে পারে এইরকম, আপনার ঢাকার সাথে রাজবাড়ির দূরত্ব হবে 20 মিনিট থেকে আধা ঘন্টা। স্বপ্ন আপনাকে দেখায়, যে স্বপ্ন দেখতে জানে না সে কিছুই করতে পারে না। স্বপ্ন দেখতে জানতে হবে, স্বপ্ন দেখতে জানতে হবে। সেই কারণে ওই পদ্মা সেতু যদি হয়, তার সাথে ট্রেন দিয়ে ঢাকার সঙ্গে যদি তার আধা ঘন্টার দূরত্ব তৈরি হয়, এইটা ঢাকার অংশ হবে। এইখানে মানুষ বাস করবে, ঢাকায় কেউ বাস করবে না। ট্রেনে উঠে একটা পত্রিকা পড়তে পড়তে ঢাকায় চলে যাবে, আবার ঢাকাতে উঠে একটা ঢাকায় পত্রিকা পড়তে পড়তে বাড়িতে চলে আসবে। এইখানে তখন এইখানে দেখবেন যে এখানে বড় বড় সরকারি স্থাপনা হচ্ছে, বড় বড় প্রতিষ্ঠান হচ্ছে, ব্যবসা বাণিজ্য বাড়তেছে, অনেক কিছু হচ্ছে। আমাদের এখানে ক্যান্টনমেন্ট হওয়ার কথা কালুখালীতে, বন্ধ, জমি অধিগ্রহণ করছে। আমরা বলছি এটা করতে হবে। আমরা বলছি এখানে একটা নদী বন্দর করা যায়, একটা নদী বন্দর। আমি আজকেও এটা নিয়ে মিটিং করছি, আজকেও আমি এটা নিয়ে মিটিং করছি, গত 3 দিন ধরে মিটিং করছি, আজকেও করছি, যে আমাদের এখানে একটা নদী বন্দর করা যায়। নদী বন্দর যদি হয়, আপনার এই এলাকার গোয়ালন্দ, বরাক, চরাট, এই এলাকার চেহারাটা বদলে যাবে। কথা বুঝছেন? সেই জন্য আপনাকে বুঝতে হবে যে এইগুলো যদি আমরা করতে পারি, রাজবাড়ি অন্যরকম হবে। রাজবাড়িতে যদি একটা বিশ্ববিদ্যালয় হয়, একটা মেডিকেল কলেজ হয়, রাজবাড়িতে যদি একটা টেকনিক্যাল কলেজ হয়, রাজবাড়িতে যদি একটা নদী বন্দর হয়, রাজবাড়িতে যদি একটা
ক্যান্টনমেন্ট হয়। এই দৌলতদিয়া থেকে নদীর পাশ দিয়ে কুষ্টিয়া পর্যন্ত এইদিকে যারা বাস করেন তারা মনে করেন টাউনে দিক চলে যেতেছে, মরিয়ে মরি নাকি। আমি আপনাদের খবর দেই, 4 লেনের একটা রাস্তা হওয়ার কথা নদীর পাশ দিয়ে কুষ্টিয়া পর্যন্ত। এই নদীর পাশ দিয়ে যদি এগুলো হয়, যদি পদ্মা ব্যারেজ হয়, যদি পদ্মা ব্রিজ হয়, যদি পদ্মা বাঁধ, যেটা গঙ্গা বাঁধ বিকল্প যেটা এখানে হওয়ার কথা, যদি সে বাঁধ হয়, যদি পদ্মা ব্রিজ হয়, যদি ক্যান্টনমেন্ট হয়, যদি এখানে আপনার নৌবন্দর হয়, যদি একটা বিশ্ববিদ্যালয় হয়, যদি এখানে একটা ইপিজেড হয়, এই ইপিজেড হয়, এইখানকার মাটি হবে বাংলাদেশের সবচেয়ে দামি মাটি, সবচেয়ে দামি মাটি। কারণ এদিকে বরিশাল, এদিকে খুলনা, এদিকে ঢাকা, এদিকে রাজশাহী, এর মাঝখানে হচ্ছি আমরা। আমরা যদি করতে পারি এ মাটি হবে সোনা, আমরা যদি করতে না পারি এ মাটি হবে কয়লা, এ মাটি হবে কয়লা, এইখানে কোনো উন্নতি হবে না। সেজন্য আমি আপনাদের বলতেছি এইটা নিয়ে আমরা কাজ করছি। আমরা আগামী মাসে এইখানে একটা কনফারেন্স করব। আমি তাদেরকে আমন্ত্রণ জানাইছি আগামী মাসে এইখানে একটা সেমিনার হবে। সেই সেমিনারের মধ্যে হবে আমাদের গঙ্গা ব্যারেজ, পদ্মা ব্যারেজ সহ কেমন রাজবাড়ি আমি চাই তা নিয়ে এইখানে আলোচনা করতেছে। বাইরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বাইরের বিদেশিদের সাথে আমাদের মিটিং হচ্ছে, কথা হচ্ছে। আমরা একটু আগায় জুগায় দিতে চাই। যদি আমরা আগায় জুগায় দেই, সরকারের সঙ্গে আমাদের কথা হবে। ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে এই রাজবাড়ি সোনায় পরিণত হবে। তার আগে আমাদের কাজ করতে হবে, এইটা নিয়ে আমাদের লাগতে হবে সবাই। এইখানে আমি বলি, এইখানে আমি দল মত নির্বিশেষে সবাইকে বলবো যে আসেন, সবচেয়ে বড় কথা এটা হচ্ছে আমাদের মাটি, আমাদের এলাকা। এই এলাকা যদি আমরা ঠিক করতে না পারি, আমাদের ছেলে মেয়েরা বাইরে চলে যাচ্ছে, আমার নিজের ছেলে চলে গেছে, তাকে আমাদের দেশে থাকবো না। এই এলাকা যদি, এই এলাকায় একটা, হ্যাঁ ভুলে গেছি, রেলওয়ে ওয়ার্কশপ হওয়ার কথা, রেলওয়ে ওয়ার্কশপ হওয়ার কথা, হওয়ার কথা। দুর্ভাগ্য কি জানেন? দুর্ভাগ্য হলো আমাদের যারা ছিলেন ক্ষমতায় কাজ তো করেই নাই। আর এই পৌরসভার যে বেহাল, 3 জন মেয়র গেছে, আমি কারণ আমি কিছু বলতে চাই না। শুধু চিন্তা করেন একটা অপরাধেই তো বিচার হওয়ার থেকে, যে অটোর ভাড়া কেন 45 টাকা করতো, ওইটা দিয়েই বিবেচনা করার দরকার যে এরা ব্যক্তিগত স্বার্থে এই সমস্ত কাজ করেছে। যে শহর রেখে গেলাম, ধুয়ে মুছে তো ঠিক রাখতে পারে না, রাস্তায় যাওয়া যায় না, ভাঙ্গে চুরে, কি অবস্থা, কি অবস্থা, একদিনে হয় না, ধীরে ধীরে ছিল। আমাদের এই এলাকার একটা সম্ভাবনা আছে। আমাদের যেমন ধরেন এইখানে ব্যবসা বাণিজ্য, যারা ব্যবসা করে, যদি এইখানের উন্নতি না হয় এই ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে না। এইখানে আমাদের রাজবাড়ির একটা মিষ্টি শিল্প আছে, এই যে বাদুশার মিষ্টি, আমাদের হোটেলের মিষ্টি, আমাদের শঙ্করসার মিষ্টি, আরো কারা কারা আছে না, নাম নাই নাম সবার, হ্যাঁ, এই যে মিষ্টি একটা, এইখানকার মিষ্টি কিন্তু একটা ভালো। এইটাকে আমরা একটু সামনে নিয়ে যাই, ওদের আমরা সাহায্য করি। এই মিষ্টি শিল্প কিন্তু বাংলাদেশে আমি বহু জায়গায় গেছি, টাঙ্গাইলের চপচপ, ওই জেলায় নেত্রকোনার বালিশ মিষ্টি খেয়েছেন, বালিশ মিষ্টি এত বড় না, বুঝছেন, বালিশ মিষ্টি আমার কোনো জায়গার মিষ্টি ভালো লাগে না, আমার রাজবাড়ির মিষ্টি হচ্ছে বেশ। এই আমি ছোট জিনিস মিষ্টি, কিন্তু একটা শিল্প হতে পারে, এইটাই একটা সারা বাংলাদেশে একটা মার্কেট নিয়ে নিতে পারে। এইখানকার মাছ, এখানকার শাকসবজি, এখানকার পেঁয়াজ, বিভিন্ন বিভিন্ন জিনিস এই রাজবাড়ি, এইটা একটা বিরাট ব্যবসা।
একটা ক্ষেত্র তৈরি করে দিতে পারে। সেটা করার জন্য এখানে লাগবে হচ্ছে সকলের সহযোগিতা, সবাইকে বাধা দিতে হবে যাতে আমরা এখানে এই রাজবাড়ির পোড়া মাটিকে আমরা সোনায় পরিণত করতে পারি। আমি 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 আপনাদের আবারও বলি সম্ভব, হয়তো আমি বলবো বেশি ছাড়া কম নয়, সম্ভব এগুলো করা। এইখানে ভালো হাসপাতাল, হাসপাতালে যাওয়া দেখে, হাসপাতালে আমি যখন ছিলাম পর্দা লাগাই দিলাম, ওয়ার্ডে ওয়ার্ডে টেলিভিশন লাগাই দিলাম, ডাক্তার নিয়ে আসলাম, আমিও গেলাম, পর্দাও চলে গেল, টেলিভিশনও চলে গেল, দুর্গন্ধ, চিকিৎসা না, কেউ দেখে না, কেউ দেখে না। সুতরাং বুঝছেন না যে আপনাদের বেদল বাজারের ব্যবসায়ীদের একটা সংগঠন দরকার যারা আপনাদের দেখবে, আবার দেশের জন্য জাতীয় ক্ষেত্রেও ভূমিকা নেওয়ার জন্য মানুষ দরকার, স্থানীয় সরকারের মানুষ দরকার। সমস্ত লোকেরা স্থানীয় সরকারের ভোট চুরি করে ভোট টাকা দিতে আমি কইতে চাই না। এইখানে মিটিং করতে কি হয়েছে আপনারা জানেন, আমাদের করতে পারে, আমার বয়স হচ্ছে, এখানে 3 বার আমি মেয়র ছিলাম, এমপি ছিলাম। এইখানে কেরামত ভাই, এরাজুল ভাই গুন্ডা ভান্ডা দিয়ে আমার উপরে আমি দাঁড়ানো, আমি বললো না যে কি চেয়ার ভাঙিয়া এইখানে এই মোড় দাও নিয়ে আমার সামনে আমি দাঁড়াই দিচ্ছি, ছোট ছোট গ্যান্ডা পোলামান বলেন না, আমাদের পৌরসভার মেয়রদের হয়েছে এগের পোলামান টুলামান ছোট ছোট এই গেলা সাল পর এখানে এরকম ফ্যান নিয়ে আমার সামনে তাকাই দিচ্ছি, সরেন সরেন, আমার মনে হয় যে আমি মরে যাই। হাতে পিস্তল, কারো হাতে পিস্তল, কারো হাতে রামদাল, কারো হাতে ব্যাগ, আর কি ঢেল এরকম, বুঝছেন? আমি নিজে চেয়ার দিয়ে থাকাই, কেন তো আমি মাই খাই, আমি তো মায়েরই খাই, ওটা তো মায়ের খাওয়াই কথা। আমি স্বপ্নে কল্পনা করি না রাজবাড়ির যেখানে যাবো দিনে বা অন্ধকারে কেউ আমার চোখের দিকে তাকায় কথা বলবে, কেউ আমার সাথে অসৎ ব্যবহার করবে, আমি কল্পনা করি না। কোন লোকের তো ক্ষতি করি নাই। 15-20 বছর ক্ষমতায় ছিল, 20 বছরে কেরামত কাজী, ইরাদত কাজী বলতে পারবে না অসম্মান করেছি, অসম্মান করেছি এতটুকু। বরং যা বলছে আমি শোনার চেষ্টা করছি। এই বাজারের কোন লোক বলতে পারবে না কাউকে একদিন কথা বলছে, অসম্মান করছে, বলতে পারবে কারোর সাথে অসৎ ব্যবহার করিনি। আমার মানুষের কথা শুনতে শুনতে মাথা ছিঁড়ে যায়, তবু আমি ধৈর্য ধরে শুনি, কিন্তু কোন লোক বলতে পারবে না যে আমি বুঝলাম আমার সাথে রূঢ় আচরণ, খারাপ ব্যবহার। অনেক কিছু দেখছি 20 বছরে, কাছের মানুষ দূরে চলে যায়, দূরের মানুষ কাছে চলে আসে, বহু কিছু দেখছি আমি। আমার এই এখন প্রায় ধরেন 70-10 আমাদের বয়স, দেখি এই ছোটবেলা যখন 6-এ পড়ি তখন থেকে রাজনীতি করি, মানুষ দেখলাম কত রং বেরঙের মানুষ, সাধারণ মানুষজন খুব ভালো। আমি বলি যে বহু লোকের মোটর সাইকেল করছে আমার সুবাদে, বাড়িতে বিল্ডিং করছে আমার সুবাদে, ভেজাল দেখলেই কেটে পড়ছে। কিন্তু ধরেন কোনো একজন গরিব মহিলা আমার কাছে আসছে, আমি বলছি বসো, বলতে না বাবু আপনার সামনে বসবো না, আমার সঙ্গে বসা যায় চেয়ারে, এখানেও বসো, বসতে চেয়ারে বসেছে। ইলেকশনের সময় আমার জন্য জান দিচ্ছে, বলতে বাবু আমাকে চেয়ারে বসতে দিয়েছিল, বাবু আমাকে চেয়ারে বসতে দিয়েছিল, অতটুকু কারণে আমার জন্য রাত নাই দিন নাই ঘন্টায় ঘন্টায় কোনো শিক্ষা। অনেক পদের মানুষ, কারো বিরুদ্ধে আমার কোন অভিযোগ নাই, আমি তো প্রতিশোধ করার মানুষ না। যারা আমাকে অসম্মান করেছে, যারা আমাকে অপমান করার চেষ্টা করছে, আমি জেলে গেছি, আমি কারাগারে গেছি, মিথ্যে মামলা, আমি সেন্ট্রাল কি বলে সেন্ট্রাল জেলে সন্ধ্যার সময় আমি শুনলাম আমার জামিন হয়েছে। আমি কাপড় টাপড় গুছাইছি, রাত্রেবেলায়
বিবিসির খবর শুনতেছি জেলখানায় বসে, তো কইতেছে যে জনাব আলীনাথ মাহমুদ খৈয়াম রাজবাড়ী 1 আসনের এমপি, উনার নামে আরেকটি চাঁদাবাজি মামলা হয়েছে। ভবানীপুর গ্রামের জনৈক ওসিমুদ্দিন এই মামলা করেছে। আমি কিন্তু যারা ওসি পাগলা ভবানীপুরের পাগল ছিল, মারা গেছে, আল্লাহ বেহেশতে নেই। সে হলো আপনার আধা পাগলা, আজকে করছে 7-10 টাকা, ওর ডিমান্ড 10 টাকা। পাগলা তারা দিয়ে মামলা করে। আমি আরো 1 মাস জেল কাটলাম। আমি জেলে গেছি, কিছু লোক মিষ্টি খাচ্ছে, রং খাচ্ছে, তাদেরকে ধরে এনে আমি উপজেলার চেয়ারম্যান বানাইছি। যারা আমার বিরোধিতা করছে পৌরসভায় মেয়রে বসে, মন আমি পাই না, মন আমি পাই না, তাতে আমার দুঃখ না। আমার বিরুদ্ধে অনেক কিছু হয়েছে অসম্মান করার জন্য। আওয়ামী লীগ করেছে, অনেক লোক। আমি প্রতিশোধ নিতে যাই নাই, প্রতিশোধ নিতে কোনোদিন যাবও না। যাদের ক্ষতি হয়েছে আমি বলি আল্লাহ তাদের জন্য ক্ষতি না হয়, ওরা ভালো থাকে, ওরা আত্মোপলব্ধি করতে শিখুক, না করলে আল্লাহ বুঝবে। কিন্তু আমি প্রতিশোধ নিতে যাব না, আমি প্রতিশোধ নিতে চাই না। এই শহরের একটা লোক বলতে পারবে না কারো বিরুদ্ধে আমি প্রতিশোধ নিচ্ছি। আমাকে একবার এখানে বহু আগে 1991-92 সালে একবার পুলিশের সাথে সংঘর্ষ করলো, আমি মারাত্মক আহত হয়েছিলাম। সেটাও এখানকার কিছু লোক ষড়যন্ত্র করে করছিল। আমি হাসপাতালে ছিলাম 3 মাস। ফিরে এসে আমি তাদের সঙ্গে 1 মিনিটে চা খেলাম। আমি প্রতিশোধ নেই না, আমি প্রতিশোধ নিতে যাইনি। প্রতিশোধের মন আমার আসে না, প্রতিশোধ আমার হয় না, আমি নিতে চাইনি। সেখানে আমি আপনাদের শুধু বলি যে ছোট্ট শহর, আমি কেরামত ভাইকে বারবার বলছি, ভাই বাংলাদেশের যেখানে যাই হোক, এরা লোককেও আমি বলছি যে দেখো বাংলাদেশের যেখানে যাই হোক, এই ছোট্ট জেলা, ছোট্ট শহর, আমরা একটা নিয়মের মধ্যে থাকি, আমরা একসঙ্গে থাকি। এইখানে যেন আমরা হানাহানি না করি। আমি কারো ক্ষতি করি নাই, আমি কারো বিরুদ্ধে কিছু করি নাই, কিন্তু আমার বিরুদ্ধে তারা করি। এইখানে তো ওই দিন আমি মারা যেতে পারতাম, কে ঢেল, বুঝছেন? আমি আপনাদের বলি, বিশেষ করে আমার বোধহয় 1 বছর 1-2 বছর ইংরেজিতে ট্রমাটাইজের বাংলা কি হবে, আতঙ্ক। আমার মনে হলো স্ট্রোক করছে আমার। এই সম্ভব রাজবাড়িতে কেউ আমাকে অসম্মান করবে, আমি ঘুমাতে পারতাম। কারো তো অসম্মান করি নাই, কারো বিরুদ্ধে আমি খারাপ কিছু করি নাই, আমাকে কেন অসম্মান করলো? আমি তাদের ক্ষতি চাইনি। 5ই আগস্টের পরে তাদের সমস্ত কার্যকলাপের ফলাফল তারা পায়, কারো দোষ দিয়ে লাভ নাই। এখন যে সালিশগুলো আমার কাছে আসে, সমস্ত সালিশ যারা যেগুলো তারা করছে, একটা সালিশও ন্যায্য ভাবে করা হয় না। আমি বলছি ন্যায্যতা আমার কাছে বড় কথা। যারাই আমার কাছে আসে, অন্যায্য সালিশ আমি করি না, যাই হোক অন্যায্য সিদ্ধান্ত আমি দেইনি। এই যে আপনাদের বাজারের মধ্যে কি মার্কেট, এটা দোকান, চা মার্কেট, দোকানদাররা সব চলে গেছে আমার কাছে টাকা দিয়েছে। এসব পজিশন দেওয়া দোকান, মালিক পরিবর্তন হচ্ছে। এখন এরা সাহেবরা সিদ্ধান্ত নিচ্ছে এখন আমার প্রত্যেককে 2 লাখ করে টাকা দিতে হবে। তাই বললাম এটা তো ন্যায্য না। 2 লাখ টাকা 5ই আগস্ট না হলে তো ওদের দিয়ে দেওয়া হবে, বুঝতে পারছেন? আমি বলছি না, মিষ্টি খাইতে পারে, 2-5 হাজার টাকা নিতে পারে, এরকম হতে পারে, কিন্তু পজিশন দেওয়া দোকান মালিক বদলালে তার আবার 2 লাখ 5 লাখ দেওয়া লাগবে, এটা তো নিয়ম হইতে পারে না।
এই যে আমার ভাগ্নে সারাক্ষণ আমার কয় আমার উত্তর লেগেই দিল না, টাকা দিয়ে দিচ্ছে মেলা নাকি অনেক খালিক যখন করবে, মীমাংসা যখন করবে, তার একটা ন্যায্যতা থাকতে হবে, তার একটা ন্যায্যতা থাকতে হবে। ওই ন্যায্যতা না থাকলে যে মানুষ আপনার কাছে শান্তির জন্য আসে তার মনে আরো বেশি অশান্তি হবে, অশান্তি হবে। মানুষ আমাদের কাছে আসে একটু শান্তির আশা, সেখানে সুযোগ খোঁজা, সেখানে কোনো ভাগ খোঁজা, সেখানে কিছু দুই পয়সা হাতায় নেওয়া, এর চেয়ে জঘন্য কাজ পৃথিবীতে হয় না। একটা মানুষ চাকরির জন্য আসে, তাকে বাড়িঘর বিক্রি করে তার কাছ থেকে 5 লাখ 8 লাখ টাকা নেওয়া, এটা অমানবিক কাজ, এটা ভয় নাই। সেই জন্যে আমি আপনাদের বলতেছি যে আমার আলোচনা শেষ, যে এই বাজার সমিতিটা আপনারা ঠিক করেন। রাজবাড়ির একটা বিরাট ভবিষ্যৎ হবে, এইখানে বাজারের ব্যবসায়ীদের একটা ভূমিকা হবে, সুতরাং আপনাকে এখানে ভূমিকা দিতে হবে। সেই ভূমিকা নেওয়ার জন্য এখানে একটা নেতৃত্ব দরকার। সেই নেতৃত্ব ভালো হতে হবে, দেশপ্রেমিক হতে হবে, সৎ হতে হবে, নিষ্ঠাবান হতে হবে, সাহসী হতে হবে এবং কর্তব্য পরায়ণ হতে হবে। তাহলে পরে আপনার এখানে আমরা সবাই মিলে লড়াই করে আমাদের এই জন্মভূমি, আমাদের এই মাটি যেখানে আমরা বড় হয়েছি, এটাকে আমরা আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বাংলাদেশের মধ্যে একটা চমৎকার জায়গা আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। এখন আমার কথা হচ্ছে, এখানে আপনারা আসেন, আমার পরামর্শ হচ্ছে আপনারা রাজবাড়ী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি নামে একটা সংগঠন করেন। রাজি আছেন আপনারা? সবাই হাত তুলে বলেন জায়গা বয়ে রাজি আছেন? আপনারা কি মনে করেন ব্যবসায়ীদের একটা সংগঠন থাকা দরকার? ব্যবসায়ীদের সংগঠন থাকা দরকার? আপনারা বলেন থাকা দরকার, থাকা দরকার। তাহলে এই বাজার ব্যবসায়ী সমিতি একটা আমরা তৈরি করব, তার নাম হবে রাজবাড়ী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি। রাজি? হাত তুলে দেখান রাজি? পরে কন্যা কিন্তু আপনি বললেন কে কথা, এমন আমি এখানে ব্যবসা করতে আসবো না, আপনারা করবেন। এখন এইটা সবাই সদস্য হবে, যেমন সবাই সদস্য না হলে তো হবে না। 10 টাকা দিয়ে একটা সদস্য হবে, যেমন আমি বলছি 10 টাকা দিয়ে একটা সদস্য হবেন, সেই সদস্য করবেন আগামী 1 মাসের মধ্যে শেষ করবেন। আমি এখানে বোধহয় সম্ভবত 31টা মহল আছে বোধহয়, মনে হয় না, পান বাজার, চাল বাজার, ডাল বাজার, প্রত্যেক জায়গার প্রতিনিধি নিয়ে আপনারা এখানে বসেন। এখানে বেনজির আছে, এখানে যারা আছে আমাদের মিরাজ আছে, এখানে ডিউক আছে, যারা ব্যবসায়ী এখানকার আমাদের মজেদ ভাই খুবই প্রবীণ মানুষ, তিনি আছেন, আরো অনেকেই, শহীদ ভাই, এই যে আমাদের কপিল ভাই, সন্তোষ দা, বাদশা ভাই, নুরু ভাই, হ্যাঁ, বিভিন্ন যারা আছেন সিনিয়র, তাদের আমরা বলবো যে আপনারা 2-1 দিনের মধ্যে বসেন, বসে একটা ছোট আহ্বায়ক কমিটি করেন। যেমন নাসির আছে, নাসির, আশরাফ, আরে নাও নাম তো শাহিদ, আরে বসির আছে, আপনারা বসে এইখানে একটা নীতিমালা তৈরি করেন যে কারা কারা আমাদের সদস্য হবে। সেই সদস্য তো যে আসতো তারই তো সদস্য করবেন না, তা তো করা যাবে না। যার দোকান আছে, ট্রেড লাইসেন্স আছে, ও সদস্য হবে নাকি? তাছাড়া তা না করলে তো যে কেউ সদস্য হয়ে যাবে। ট্রেড লাইসেন্স তো লাগবেই। ট্রেড লাইসেন্স দোকান যাদের আছে তারা এখানকার সদস্য হবে, 10 টাকা দিয়ে সদস্য হবে। এই কাজটা তাড়াতাড়ি করেন। প্রথমে কাল পরশুর মধ্যে আপনারা বসে ছোট্ট করে একটা কল্যাণী কমিটি করেন। আমি আরো 2-4 দিন আসি, দরকার হলে আমার এখানে আসবেন, আমি চা খাওয়া এখন করে দেবেন করালেন। আর 2 নম্বর কথা হচ্ছে যে আপনারা সদস্য তৈরি করেন। সদস্য তৈরি করে দেখেন মে মাসের শেষ দিকে একটা নির্বাচন করতে পারেন কিনা, সবাই মিলে। যার খুশি দ্বারা আপনার 3 তারিখ ঠিক করেন, আপনারা
একটা দিন তারিখ ঠিক করে মহা আনন্দ উৎসবের সাথে এই ছোট্ট জায়গার মধ্যে এইখানে আপনারা হানাহানি মারামারি করেন না, খেলাখেলি করেন না। মেলা কিছু হয়েছে, ওইগুলো আমরা কেউ মনে না রাখি। যেমন আমরা আমাদের মেলা ঘটনা হচ্ছে, তো এইগুলো আমরা যেন কেউ মনে না রাখি। সকলেই ব্যবসায়ী, সবাই আমাদের ভাই, সবাইকে নিয়ে এইখানে একটা নির্বাচন করে এইখানে একটা কমিটি তৈরি করো। এই হলো আমার শেষ কথা। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। শেষ কথা, 1 মিনিট আমার আগেই বলা উচিত ছিল। আমাদের নাম পরে শোনাই, কাজী কুরবান আলী আমাদের তহসিলের আব্বা, আজহারউদ্দিন চৌধুরী আমাদের হিটুর আব্বা, শওকত মোল্লা, হেদায়ত ভাই, ওয়াহিদ ভাই, রঞ্জিত সাহা, আফতার হোসেন, সৈয়দ আলী মিয়া, ডক্টর মেসের গাজী, মতি মোল্লা, মতির চেয়ারম্যান, শিশির কুমার সাহা, নির্মল সাহা, সুরেন ডাক্তার, শঙ্কর সাহা, শামসুল আলম হার্ডওয়ারে, সরোয়ার হোসেন হার্ডওয়ারে, নুরুল ইসলাম ঠিকাদার, শুকুর মন্ডল আমাদের আইবের আব্বা, হোসনা ভাই মুরগি ব্যবসায়ী, জমশেদ আমার বন্ধু মানুষ কাপড় ব্যবসায়ী, আবুল হোসেন কাপড় ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা আক্তার ভাই, বীর মুক্তিযোদ্ধা খেলাফত ভাই, আবুল কাসেম ফল ব্যবসায়ী, মনু আব্দুল মজিদ খান মাস্টার আমাদের আজমির আব্বা, হাজি গোলজার হোসেন, মহসিন মিয়া কলেজ রোড, শ্রী গঙ্গা কর্মকার, রাজ্জাক ভাই ডিপি সেক্রেটারি, মতির মন্ডল, রবি কাকা, শিব জামান, সোনাই বিশ্বাস, আকবর লাইব্রেরির আকবর হোসেন, সুনীল সাধু আমার খুবই আমার ইয়ের মানুষ ছিল, সুনীল সাধু, রেজাউল করিম রেজা একেবারে করিম হাউসে, নিয়ামত আলী আনসারি আমাদের নইবের আব্বা, আতাউর রহমান বাগবাজার, হাজি হারুনুর রশিদ খলিফাপট্টি, এই হারুন ভাই দুলাভাই বলে ডাকতে হবে, সাত্তার ভাই মুক্তিপুর, মজনু খলিফা মজনুমিয়া, সুরন সাধু, দিন ইসলাম আমার দোস্ত চাউল বাজারে, শাহজাহান মন্ডল সাধন ভাই কাপড় বাজারে, বকুল দুলাল সন্তোষ দত্তের ভাই, হোসেন আলী হোসেন মিষ্টির মালিক, রব মোল্লা কাদেরিয়া মিস্ত্রি, মুক্তিযোদ্ধা বাবু মিয়া মাছবাজারের, নজর মাওলা আব্দুল সত্তার মিয়া, শহীদ মেডিসিন স্টোর, সুদীপ দর্জি, মহসিন মিয়া কলেজ রোড, এরা সবাই আমাদের ছেড়ে চলে গেছে। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাদের দেশ সুরক্ষিত করেন।